আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে পাওয়ার ইন এসি। এটা হচ্ছে লেকচার নাম্বার 4, পাওয়ার ইন এসি, পাওয়ার ফ্যাক্টর, ওয়াটলেস কারেন্ট আর চোক কয়েল। আমি আশা করছি যে তোমরা আগের প্রিভিয়াস 3টা লেকচার ভালোভাবে দেখে এসছো, কিন্তু প্রিভিয়াস লেকচারে লেকচার নাম্বার 3 অবশ্যই দেখতে হবে। লেকচার নাম্বার 3 অবশ্যই দেখতে হবে, নাহলে কিন্তু বোঝা এখানে কষ্ট হবে। আচ্ছা, আমরা প্রথমেই বলি আজ পর্যন্ত আমরা যা কিছু পড়ে এসেছি সব ডিসি কারেন্ট, সব ডিসি কারেন্ট। ডিসি কারেন্টের ক্ষেত্রে পাওয়ার কত হয়ে থাকে? P = VI। তাহলে P = VI এই রিলেশনের মধ্যে ডিসি কারেন্টের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? পোটেনশিয়াল কি ছিল? কনস্ট্যান্ট। কারেন্ট কি ছিল? তাও কনস্ট্যান্ট। তাহলে দুটো কনস্ট্যান্টের ফলে পাওয়ার যে আমরা পাবো, পাওয়ারও অবশ্যই কি হতো? কনস্ট্যান্ট। পাওয়ারও কি হতো? কনস্ট্যান্ট। কিন্তু আজ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এসি কারেন্ট। আজকে আমরা যেটা পড়ছি, আর এখনকার ক্লাস হচ্ছে কি আমাদের এসি কারেন্ট। এসি কারেন্টের ক্ষেত্রে কি হয়ে থাকে? পোটেনশিয়াল এবং কারেন্ট দুজনেই কি হয়ে থাকে? ভ্যারি হয়ে থাকে। তাহলে পোটেনশিয়াল আর কারেন্ট দুজনেই যদি ভ্যারিং হতে থাকে, তাহলে তার এভারেজও আমরা কি পাবো? ভ্যারি করবে। তার এভারেজও কি করবে? ভ্যারি করবে। তাহলে আমরা সাপোজ ধরে নিলাম কোন একটা ইনস্ট্যান্টেনিয়াস টাইমে পাওয়ার হচ্ছে কত? তা কোন একটা ইনস্ট্যান্টেনিয়াস টাইমে পাওয়ার হচ্ছে কত? ইনস্ট্যান্টেনিয়াস টাইম t। তাহলে ওই t টাইমের রেসপেক্টে পাওয়ার কত? সাপোজ ধরলাম আমি pt। তো pt = আমি কি লিখতে পারি? তাহলে ইনস্ট্যান্টেনিয়াস টাইমের সময় একটা সাপোজ একটা নির্দিষ্ট একটা মিলি সেকেন্ডের ক্ষেত্রে তখনকার পোটেনশিয়াল আমি ধরেছি ওই টাইমের ক্ষেত্রে vt। কারেন্ট কত ধরেছি? it। ক্লিয়ার? কোন একটা ইনস্ট্যান্টেনিয়াস টাইমের ক্ষেত্রে পোটেনশিয়াল হচ্ছে কত? vt, কারেন্ট হচ্ছে it। তো এসি কারেন্টের ক্ষেত্রে ওই ইনস্ট্যান্টেনিয়াস টাইমের জন্য পাওয়ার কত হবে? vt * it। আচ্ছা, এবার এসি কারেন্টের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে পোটেনশিয়াল কত হয়ে থাকে? v0 sin ওমেগা t। I = কত হয়ে থাকে? না I0 sin ওমেগা t প্লাস phi। ওমেগা t প্লাস phi, কেন phi এর? না স্যার I = I0 sin ওমেগা t হওয়ার কথা, কেন প্লাস phi এর? না phi এই কারণে এলো যে পিওর ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করেছি? সেখানে ফেজ পোটেনশিয়াল আর কারেন্টের ফেজ সেম। পিওর যেটা কি বললাম, পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি দেখেছি? পোটেনশিয়াল আর কারেন্ট হচ্ছে সেম ফেজ। পিওর ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমরা কি দেখেছি? পোটেনশিয়াল কারেন্টের সাথে পোটেনশিয়াল 90 ডিগ্রিতে। পিওর ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে দেখেছি কারেন্টের সাথে পোটেনশিয়াল 90 ডিগ্রিতে ল্যাক্স করছে, কারেন্টের সাপেক্ষে পোটেনশিয়াল 90 ডিগ্রিতে ল্যাক্স করছে। আচ্ছা, আর এলআর সার্কিটে কি দেখেছি? না কারেন্টের রেসপেক্টে পোটেনশিয়াল phi কোণে লিড করছে। পোটেনশিয়াল কি করছে? phi কোণে লিড করছে। সিআর সার্কিটে কি দেখেছি? কারেন্টের সাপেক্ষে পোটেনশিয়াল phi কোণে ল্যাক্স করছে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে কোথাও লিড করছে, কোথাও ল্যাক্স করছে phi কোণে। যদি phi যেখানে যদি পিওর রেজিস্ট্যান্স হয়ে থাকে phi = 0 বসিয়ে দেব। বাকির ক্ষেত্রে phi কোথাও 90, কোথাও -90, কোথাও phi, কোথাও প্লাস phi, কোথাও মাইনাস phi। তো আমি সেই হিসাবে ধরেছি কি I = I0 sin ওমেগা t প্লাস phi। তো আমি এখানে বসাতেই পারি vt = কত বসাবো? v0 sin ওমেগা t, v0 sin ওমেগা t ইনটু I0 sin ওমেগা t প্লাস phi। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে একটা ফুল সাইকেলের জন্য পাওয়ার কত হবে? একটা এসি কারেন্টে একটা ফুল সাইকেলের জন্য পাওয়ার কত হবে? না তখন আমাকে পাওয়ার বার করতে গেলে কি নিতে হবে? এভারেজ পাওয়ার নিতে হবে। তখন আমার পাওয়ার বার করতে গেলে কিসের পাওয়ার নেব? এভারেজ পাওয়ার। তাহলে এভারেজ পাওয়ার = কি হয়ে থাকে? এভারেজ পাওয়ার = আমি কি লিখতে পারি? বা পিটি বা পাওয়ারের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের বার লাগতে পারি। ক্লিয়ার? এভারেজ তো এটাই। তো এবারে আমি কি লিখতে পারি? পিটির ফর্মুলা পুরো ফর্মটা আমি বসাতে পারি কি? v0 sin ওমেগা t ইনটু I0 sin ওমেগা t প্লাস phi। ক্লিয়ার? টোটালটার বার। তো v0 I0 টাকে আমি কি করলাম? সাইডে নিলাম। sin ওমেগা t, এটা হচ্ছে কি sin a প্লাস b এর ফর্মুলা। sin a প্লাস b এর ফর্মুলা কি হয়ে থাকে? sin a প্লাস b এর ফর্মুলা কি হয়ে থাকে? sin a cos b প্লাস cos a sin b। ক্লিয়ার?
তো বসিয়ে দিলাম, তো সাইন সাইন ওমেগা টি ইনটু সাইন ওমেগা টি cos 5 প্লাস cos ওমেগা টি ইনটু sin 5। ক্লিয়ার? এবারে কি করলাম, টোটালটা গুণ করে দিলাম, তো কি পেলাম ভি নট আই নট sin ওমেগা টি sin ওমেগা টি স্কয়ার ইনটু cos 5। আচ্ছা টোটালটা বার ছিল হয়েছে, প্লাস ভি নট আই নট sin ওমেগা টি ইনটু cos ওমেগা টি ইনটু sin 5। টোটালটার বার ছিল। ক্লিয়ার? এবারে আমি এটাকে কি লিখতে পারি, এবারে এটা আমি কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি তো, যে ভি নট আই নট এর বার ইনটু sin স্কয়ার ওমেগা টি এর বার ইনটু cos 5 এর বার প্লাস ভি নট আই নট এর বার sin ওমেগা টি বার cos ওমেগা টি বার ইনটু sin 5 এর বার। ক্লিয়ার? তো আমি এর আগে একবার বলেছিলাম sin স্কয়ার ওমেগা টি ভ্যালু কি হয়ে থাকে, সবার ভ্যালু কি, দেখো ভি নট আই নট হচ্ছে একটা পিক ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এর বার করলেই কত হবে, ভি নট আই নট থাকবে, sin স্কয়ার ওমেগা টির বার কত হয়ে থাকে হাফ cos 5। এখানে তো দেখো টাইমের কোনো ফাংশনই নেই, টাইমের কোনো ফাংশনই নেই, তাহলে cos 5 বসবে, তাহলে এরপরে বার বসানো কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার হয়েছে? তো ভি নট আই নট কি পাবো, ভি নট আই নট sin ওমেগা টি 0 cos ওমেগা টি 0 ইনটু sin 5 ইনটু sin 5, এরপরে আমি বার বসাবো, তাহলে 0 এর সাথে সামথিং গুণ থাকলে কি হবে, 0ই আসবে, তাহলে এই টার্মটা কত হয়ে গেল, 0 হয়ে গেল, তাহলে কত পেলাম ভি নট আই নট হাফ ইনটু cos 5। ক্লিয়ার? আচ্ছা এটাকে আমি তাহলে পাওয়ার এভারেজটাকে আমি এখানে লিখছি, তাহলে পাওয়ার এভারেজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, পাওয়ার এভারেজ ইকুয়াল টু কি লিখতে পারি, ভি নট আই নট হাফ cos 5 এটা লিখতে পারি। আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি, ভি নট বাই রুট টু ইন্টু আই নট বাই রুট টু ইন্টু cos 5 লিখতে পারি। ভি নট বাই রুট টু মানে কি হয়ে থাকে, মনে পড়ছে নিশ্চয়ই ভিআরএস, কত হয়ে থাকে ভিআরএস, আই নট বাই রুট টু আইআরএস ইন্টু cos 5 ইন্টু cos 5। তাহলে এটাই হলো কি এভারেজ পাওয়ার ফর এসি। ডিসির ক্ষেত্রে কি ছিল, P ইকুয়াল টু VI, এসির ক্ষেত্রে P এভারেজ ইকুয়াল টু VRMS ইনটু IRMS ইনটু cos 5। ক্লিয়ার? তাহলে আরএমএস ভ্যালু আমাকে নিতে হবে, এসি কারেন্টের ক্ষেত্রে পটেনশিয়ালের আরএমএস ভ্যালু নিতে হবে, কারেন্টেরও আরএমএস ভ্যালু নিতে হবে। cos 5 না cos 5 হচ্ছে কতটা ফেজ তার ডিফার করছে, এই cos 5 হচ্ছে, এই cos 5 হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এই cos 5 হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, cos 5 হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ক্লিয়ার? এই cos 5 হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। ক্লিয়ার? আচ্ছা যদি যদি কোশ্চেনে যদি কোন অঙ্কের ক্ষেত্রে যদি পটেনশিয়াল দেওয়া থাকে, কারেন্ট দেওয়া থাকে, তখন শুধুমাত্র ভি লেখা আছে, শুধুমাত্র আই লেখা আছে, তখন তুমি ভেবে নেবে এটা কি দেওয়া আছে, ভিআরএমএস দেওয়া আছে, তখন ওই কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, ভিআরএমএস দেওয়া আছে। যদি পাওয়ারও যদি দেওয়া থাকে তাহলে তুমি ভেবে নেবে ওটা কি পাওয়ার দেওয়া আছে, এভারেজ পাওয়ার দেওয়া আছে। কি পাওয়ার দেওয়া আছে, এভারেজ পাওয়ার দেওয়া আছে। ক্লিয়ার করা গেছে? এতটুকু ক্লিয়ার? তাহলে পটেনশিয়ালের ফর্মুলা আমি সাইডে রাখলাম, পটেনশিয়ালের ফর্মুলা আমি সাইডে রাখলাম, বাকিটা মুছে দিচ্ছি, বাকিটা মুছে দিচ্ছি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এবারে এবারে আমরা আজ পর্যন্ত কি কি দেখে এসেছি, এবারে এবারে আজ পর্যন্ত কি কি দেখে এসেছি, আজ পর্যন্ত আমি কি কি দেখে এসেছি, আজ পর্যন্ত কি কি দেখে এসেছি না, যে পিওর ইন্ডাকটেন্স দেখে এসেছি, কি দেখে এসেছি, পিওর ইন্ডাকটেন্স, প্রথমে সরি পিওর রেজিস্ট্যান্স দেখে এসেছি, পিওর রেজিস্ট্যান্স দেখে এসেছি, আর কি দেখেছি, পিওর ইন্ডাকটেন্স দেখেছি, পিওর ক্যাপাসিটেন্স দেখেছি, পিওর ক্যাপাসিটেন্স দেখেছি, আর কি দেখেছি, এলআর সার্কিট দেখেছি, আর কি দেখেছি, সিআর সার্কিট দেখেছি। ক্লিয়ার? পিওর রেজিস্ট্যান্স দেখেছি, পিওর ইন্ডাকটেন্স দেখেছি, পিওর ক্যাপাসিটেন্স দেখেছি, পিওর এলআর সার্কিট দেখেছি, আর সিআর সার্কিট দেখেছি।
পিওর রেজিস্ট্যান্সের ফর্মুলা কি ছিল? আগে ডায়াগ্রামটা দেখলাম। পিওর রেজিস্ট্যান্সের ফর্মুলা, এই একটা রেজিস্ট্যান্স ছিল, এসি সোর্সের সাথে কানেক্ট ছিল। পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি রেখেছিলাম? এদিকে থাকতো ভি নট, সেম ফেজে থাকতো কারেন্ট আই, মনে পড়ে? আচ্ছা, পিওর ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমরা কি রেখেছি? পিওর ইন্ডাকটেন্সের ক্ষেত্রে এই হচ্ছে ইন্ডাকটেন্স, এসি সোর্সের সাথে কানেক্টেড। এর ক্ষেত্রে ফেজ কি থাকতো? কারেন্ট আর পোটেনশিয়াল কি থাকতো? 90 ডিগ্রি কোণে, পোটেনশিয়াল কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকতো। তার মানে কারেন্ট পোটেনশিয়ালের রেসপেক্টে 90 ডিগ্রি পিছিয়ে থাকতো। তাহলে কারেন্ট ল্যাগস বিহাইন্ড অফ পোটেনশিয়াল বাই 90 ডিগ্রি। ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমরা কি দেখেছি? ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কি দেখেছি? যে কারেন্টের রেসপেক্টে পোটেনশিয়াল কি হতো? পিছিয়ে থাকতো। তাহলে এখানটায় কি দেখতে পাচ্ছি না, পোটেনশিয়াল, সরি এইভাবে বল, কারেন্ট লিড বাই পোটেনশিয়াল, কারেন্ট লিড অফ পোটেনশিয়াল বাই 90 ডিগ্রি, কারেন্ট লিড অফ পোটেনশিয়াল বাই 90 ডিগ্রি। ক্লিয়ার? তো এটা কি ছিল? ক্যাপাসিটেন্স ছিল। আচ্ছা, এলআর সার্কিটে আমরা কি দেখেছিলাম? এলআর সার্কিট দেখো, এলআর সার্কিটে দেখেছিলাম এই ছিল রেজিস্ট্যান্স আর এই ছিল ইন্ডাকটেন্স। ক্লিয়ার? আচ্ছা, একে আমরা এসি সোর্সের সাথে কানেক্ট করতাম। ক্লিয়ার? মনে পড়ছে? আচ্ছা, এর ক্ষেত্রে আমরা কি দেখতাম না, এর ক্ষেত্রে দেখতাম এইদিকে কি থাকতো? ভি নট আর কারেন্ট থাকতো কি? সেম ফেজে, কারেন্ট থাকতো সেম ফেজে। আর পোটেনশিয়াল অফ ইন্ডাকটেন্স পারপেন্ডিকুলার হতো। নিট পোটেনশিয়াল কি করতো? কারেন্টের থেকে ফাই কোণে এগিয়ে থাকতো। এটাই হতো কি? এলআর সার্কিটের নিট পোটেনশিয়াল, এলআর সার্কিটের নিট পোটেনশিয়াল। সিআর সার্কিটের ক্ষেত্রে আমরা কি দেখতাম? সিআর সার্কিটে এই হচ্ছে রেজিস্ট্যান্স আর এই হচ্ছে ক্যাপাসিটেন্স। সিআর সার্কিটের ক্ষেত্রে কি দেখতাম না, এই ছিল কারেন্ট আই নট আর এইদিকে কি ছিল? আগে দাঁড়ানো। আচ্ছা, আগে কি ছিল? ভি নট আর সেম ফেজে কি থাকতো? কারেন্ট থাকতো, সেম ফেজে কি থাকতো? কারেন্ট থাকতো। এটা হচ্ছে কি? ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতাম? পোটেনশিয়াল কি হতো? 90 ডিগ্রি কোণে পিছিয়ে থাকতো ক্যাপাসিটেন্স। তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের জন্য নিট পোটেনশিয়াল। তো রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্সের জন্য কি দেখতাম? পোটেনশিয়াল তাও ফাই কোণে পিছিয়ে থাকতো কারেন্টের রেসপেক্টে, পোটেনশিয়াল কারেন্টের রেসপেক্টে ফাই কোণে পিছিয়ে থাকতো। এটা হচ্ছে কি? আর আর সি এর জন্য নিট পোটেনশিয়াল। ক্লিয়ার? পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে একদম? আচ্ছা, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, বোঝা গেছে? এতদূর বোঝা গেছে? তাহলে পিওর ইন্ডাকটেন্সের ক্ষেত্রে সেম জিনিস আমি দেখলাম। পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স কত ছিল? ফেজ ডিফারেন্স যদি আমি বার করি, ফেজ ডিফারেন্স পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স কত? না, পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স সেম ফেজে আছে, তো ফাই ইকুয়াল টু কত? 0। ফাই ইকুয়াল টু কত? 0। পিওর ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স কত হবে? 90। কত? 90। পিওর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কত? 90। এলআর সার্কিটের কত হতো? 5। এলআর সার্কিটের ক্ষেত্রে কত হতো? 5। কিভাবে বার করতাম মনে পড়ছে না? tan phi xl/r, মনে পড়ছে? 5 বার করতাম। সিআর সার্কিটের ক্ষেত্রে আমরা কি বার করতাম? সিআর সার্কিটের ক্ষেত্রে কত? ফেজ ডিফারেন্স 5। এখানেও আমরা বার করতাম কত? tan phi xc/r। ক্লিয়ার? আচ্ছা, এই হলো ফেজ ডিফারেন্স। এরপর আমরা কি পড়াবো? যেটা আজকে পড়লাম, পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কি করে বার করব? পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কি? cos phi। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি? cos phi। আচ্ছা, এর ক্ষেত্রে পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কত হবে? cos phi। phi ইকুয়াল টু কত? 1। phi ইকুয়াল টু কত? 0। তো phi এর ভ্যালু বসাও, কত হবে? 1। পিওর ইন্ডাকটেন্সের ক্ষেত্রে cos phi cos 90 0। পিওর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে cos 90 0। এলআর সার্কিটের ক্ষেত্রে কত হবে? এলআর সার্কিটের ক্ষেত্রে cos phi কত হবে? এলআর সার্কিট একটু ড্রয়িং করে দেবো। আচ্ছা, দেখো এইদিকে কি ছিল? ভি নট আর, তো আই নট আর, ভি নট জেড, আই নট এক্সএল। তাহলে এই দিকে হচ্ছে আর, এদিকে হচ্ছে এক্সএল,
আর এদিকে হচ্ছে ইম্পিডেন্স জেড। তো এটা হচ্ছে কত 5। তো আমরা যদি এক্সেলটাকে যদি এই দিকে সরিয়ে শিফটেড করে নিই, তাহলে এটা হচ্ছে কত আর, এটা হচ্ছে কত জেড, এটা হচ্ছে এক্সেল। cos ফাই মানে কি হয়ে থাকে বেস বাই হাইপোটেনাস, মানে আর বাই জেড, আর বাই জেড। তাহলে আর বাই জেড যদি হয়ে থাকে, আর বাই জেড যদি হয়ে থাকে cos ফাই ইকুয়াল টু আর বাই জেড, আর বাই জেড। তাহলে আর বাই জেড যদি হয়ে থাকে তাহলে cos ফাই ভ্যালু কত পেলাম আর বাই জেড। এর ক্ষেত্রে আমরা তেমন করে সেম করব, এদিকে হচ্ছে কত আর, এদিকে হচ্ছে xc, আর এদিকে নিচের দিকে সরি এটা ভুল হয়ে গেছে একটু, সরি এদিকে হচ্ছে আর, নিচের দিকে হচ্ছে xc, আর এদিকে হচ্ছে কত ইম্পিডেন্স জেড। তাহলে এটা হচ্ছে কত 5। তাহলে আমরা তেমন করে প্যারালাল শিফট করে নিলে cos ফাই ইকুয়াল টু কত বের হবে, cos ফাই ইকুয়াল টু এই ক্ষেত্রেও আর বাই জেড সেম। cos ফাই ইকুয়াল টু কত বের হবে আর বাই জেড। তাহলে আর বাই জেড মানে কত, আর ইকুয়াল টু রুট ওভার জেড ইকুয়াল টু কত হতো মনে পড়ছে, আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার, আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার। এর ক্ষেত্রে কত হতো আর ইকুয়াল টু আর বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। ক্লিয়ার, এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। ক্লিয়ার। আচ্ছা এক্সএল যদি তোমরা ভ্যালু যদি বসাতে পারো তাহলে বসিয়ে দেবে রুট ওভার আর স্কয়ার প্লাস 1 বাই, আচ্ছা এক্সএল হচ্ছে ওমেগা এল এর হোল স্কয়ার, আর এক্সি বসালে কি বসাবো আর বাই রুট ওভার আর স্কয়ার প্লাস, এটাকে এই পাশে করে নাও, হ্যাঁ 1 বাই ওমেগা সি এর হোল স্কয়ার। তাহলে প্রত্যেককের আমি পাওয়ার ফ্যাক্টর আমি বার করতে পারবো। এখানে একটা আমি পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্স আমি বলে দিয়েছি যে রেজিস্ট্যান্স তো এল আর এর ক্ষেত্রেও আছে, সি আর এর ক্ষেত্রেও আছে। তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এল আর সি আর যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, না পিওর ইন্ডাকটেন্সের ক্ষেত্রে তো আর তো কি হয়ে থাকে, পিওর ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আর ইকুয়াল টু কি হয়ে থাকে 0, পিওর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আর ইকুয়াল টু কত হয়ে থাকে 0। কিন্তু এর ক্ষেত্রে তো রেজিস্ট্যান্স আছে, তাহলে এর ক্ষেত্রে কি করব, এইভাবে ফর্মটা দেখে রাখো, z ইকুয়াল টু কি হয়ে থাকে, z ইকুয়াল টু রুট ওভার xl স্কয়ার প্লাস r স্কয়ার। ইন্ডাকটেন্সের ক্ষেত্রে সিআর সার্কিটের ক্ষেত্রে কি হবে না, z ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস r স্কয়ার। দুটোর ক্ষেত্রেই আমি করছি। তাহলে এবারে দেখো পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তো xl নেই, পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে xl তো নেই, তো কি থাকবে রুট ওভার r স্কয়ার। তো z ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার মানে z ইকুয়াল টু r, z ইকুয়াল টু r। তাহলে এর ক্ষেত্রেও যদি আমি cos ফাই যদি ম্যাচ করাতে চাই, cos ফাই ইকুয়াল টু r বাই z যদি ম্যাচ করাতে চাই, তাহলে z এর জায়গায় যদি r বসাই তাহলে আমি কত পাবো, z এর জায়গায় r বসালে আমি কত পাবো cos ফাই ইকুয়াল টু 1। এর ক্ষেত্রেও দেখো পিওর ইন্ডাকটেন্সের ক্ষেত্রেও xc তো নেই, তো xc যদি না থাকে তাহলে 0 প্লাস r স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে z ইকুয়াল টু r। সেম z ইকুয়াল টু কত r, তাহলে সেখানেও cos ফাই যদি বসাও তাহলে কত পাবে 1। ইন্ডাকটেন্সের ক্ষেত্রেও তুমি যদি বসাও তাহলে কি পাবে, ইন্ডাকটেন্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স নেই, ইন্ডাকটেন্সের ক্ষেত্রে কি হচ্ছে রেজিস্ট্যান্স নেই। ইন্ডাকটেন্সের r ইকুয়াল টু 0, তাহলে r ইকুয়াল টু যদি 0 হয়ে থাকে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে r ইকুয়াল টু যদি 0 হয়ে যায় z ইকুয়াল টু কত হচ্ছে xl, z ইকুয়াল টু কত xl। আচ্ছা তাহলে z ইকুয়াল টু যদি xl হয়ে থাকে, z ইকুয়াল টু যদি xl হয়ে থাকে, z ইকুয়াল টু xl, তাহলে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে r ইকুয়াল টু 0, তাহলে cos ফাই হচ্ছে কি r বাই z, উভয়ের ক্ষেত্রে r বাই z। তাহলে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ধরো, ইন্ডাকটেন্সের ক্ষেত্রে r বাই z, r ইকুয়াল টু 0, তাহলে cos ফাই 0 বাই z, তাহলে 0 বাই z মানে হচ্ছে কি cos ফাই ইকুয়াল টু 0। এখান থেকে করে দিতে পারছি। ক্লিয়ার হচ্ছে। ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে দেখো, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে cos ফাই ইকুয়াল টু কত দিয়েছি r বাই z। তাহলে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে একটা পিওর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে r ইকুয়াল টু 0, তাহলে cos ফাই ইকুয়াল টু কত পেলাম 0, তাহলে cos ফাই ইকুয়াল টু কত পেয়েছি 0। তাহলে এইভাবেও তোমরা ফর্ম করতে পারো, আবার डायरेक्टली ফাই থেকেও তোমরা বসাতে পারো। ফাই ইকুয়াল টু 90, তো cos ফাই ইকুয়াল টু 0, ফাই ইকুয়াল টু 90, তো cos ফাই ইকুয়াল টু 0, cos 90 ইকুয়াল টু 0। এখান থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো। ক্লিয়ার করতে পেরেছি।
এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন একটা প্রশ্ন এলো যে এলআর সার্কিটের সিআর সার্কিটের ক্ষেত্রে তাহলে কি হবে? দেখো, এলআর সার্কিটের সিআর সার্কিটের ক্ষেত্রে cos ফাই ভ্যালু কত বেরোচ্ছে? r/z। এর ক্ষেত্রেও r/z। তাহলে কোন একটা ভ্যালু থেকে যাচ্ছে, কোন একটা ভ্যালু থেকে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটাকে অপোজ করব কি করে? এই ভ্যালুটাকে অপোজ করব কি করে? এভারেজ পাওয়ার কি করে বার করব? এভারেজ পাওয়ার কি করে বার করব? এই টার্মগুলোকে মুছে দিই। এগুলো আমি বোঝানোর জন্য করেছি। ক্লিয়ার? আচ্ছা, এটা থাক। আচ্ছা, তাহলে আমার মোদ্দা লক্ষ্য হচ্ছে কি? তার এভারেজ পাওয়ার বার করা। মোদ্দা লক্ষ্য হচ্ছে এভারেজ পাওয়ার বার করা। তোমাদের তোলা হয়ে গেছিল তো এগুলো? মোদ্দা লক্ষ্য হচ্ছে এভারেজ পাওয়ার বার করা। তাহলে পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, আচ্ছা, এভারেজ পাওয়ার, এভারেজ পাওয়ার, তাহলে পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এভারেজ পাওয়ার কত? কত পাবো? cos phi কত হচ্ছে? 1। cos phi কত? 1। তাহলে এভারেজ পাওয়ার কত পাবো? Vrms Irms। তাহলে পিওর এর ক্ষেত্রে, পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এভারেজ কত পাবো? Vrms Irms Vrms। এর ক্ষেত্রে কত পাবো? এভারেজ পাওয়ার 0। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রেও কত পাবো? 0। কিন্তু এলআর সার্কিটের ক্ষেত্রে cos phi তো কোন একটা ভ্যালু থেকে গেছে। তাহলে এবারে কি করে বার করব? এবারে কি করে বার করব? এবারে কি করব? দেখো, V এভারেজ ইকুয়াল টু আমি এটা পেয়েছি। তাহলে এলআর সার্কিটের সিআর সার্কিটের ক্ষেত্রে cos phi কত? r/z। আচ্ছা, তাহলে আমি এই ইকুয়েশনে P এভারেজ ইকুয়াল টু, এভারেজ পাওয়ার ইকুয়াল টু Vrms ইনটু Irms ইনটু cos phi জায়গায় r/z লিখতে পারি। আচ্ছা, cos phi জায়গায় r/z লিখতে পারি। cos phi জায়গায় r/z লিখতে পারি। আচ্ছা, এবারে দেখো যে I নট ইকুয়াল টু কত হতো এদের ক্ষেত্রে? I নট ইকুয়াল টু V0/z। তাই তো? I নট ইকুয়াল টু কত হতো? V0/z। আচ্ছা, এবারে বোথ সাইডে আমি কি করলাম? বোথ সাইডে আমি কি করলাম? √2 দ্বারা ভাগ করে দিলাম। √2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে V0/√2 ইনটু 1/z লিখতে পারি। ক্লিয়ার? তাহলে I0/√2 মানে কি হচ্ছে? Irms। I0/√2 মানে হচ্ছে কত? Irms ইকুয়াল টু V0/√2 মানে Vrms ইনটু 1/z ইনটু 1/z। তাহলে Irms ইকুয়াল টু Vrms ইনটু 1/z। তাহলে Irms টাকে সরিয়ে নিলাম। তাহলে Vrms বাই 1/z ইকুয়াল টু আমি কি লিখতে পারি? Irms। তাহলে Irms ইনটু R কি লিখতে পারি তো? লেখা যাচ্ছে তো? না বোঝা গেল না? দেখো, I নট ইকুয়াল টু V0/z। তাহলে বোথ সাইডে যদি আমি √2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি? I নট/√2 ইকুয়াল টু V0/√2 ইনটু 1/z। তো Irms ইকুয়াল টু আমি কি পেলাম? Vrms ইনটু 1/z। তো Vrms তার জেডটাকে এইদিকে নিয়ে নিচ্ছি, Vrms টাকে পাশে নিয়ে নাও, Irms টাকে পাশে নিয়ে নাও। তাহলে Irms ইনটু R পেলাম। তো এবারে আমরা কি পেলাম? এটা হচ্ছে কি I² Rms ইনটু R। I² Rms ইনটু R। ক্লিয়ার হচ্ছে? এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার হচ্ছে? তাহলে এভারেজ পাওয়ার ইকুয়াল টু আমি কত পেলাম? I² Rms ইনটু R। আচ্ছা, তাহলে এলআর সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কত হবে? এলআর সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কত হবে? পাওয়ার ফ্যাক্টর হবে I² Rms ইনটু R। সিআর সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কত হবে? I² Rms ইনটু R। ক্লিয়ার? তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমরা পাওয়ার ফ্যাক্টর বার করে ফেলেছি। প্রত্যেকের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর বার করে ফেলেছি। প্রত্যেকের ক্ষেত্রে এভারেজ পাওয়ারও বার করে ফেলেছি। প্রত্যেকের ফেজ ডিফারেন্স বার করে ফেলেছি। প্রত্যেকের ফেজর ডায়াগ্রামও বার করে ফেলেছি। প্রত্যেকের সার্কিটও আমরা বার করে ফেলেছি। খুব ক্লিয়ার করে বোঝা যাচ্ছে হয়তো প্রত্যেকটা জিনিস? এতদূর পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখো, পিওর ইন্ডাকটেন্স আর পিওর ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কত? 0। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কত? 0।
পিওর ইন্ডাকটেন্স পিওর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে এভারেজ পাওয়ার হচ্ছে কত 0। তাহলে এদের পাওয়ার ফ্যাক্টর যদি 0 হয়ে থাকে তাহলে পিওর ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সের দ্বারা কোনো ক্ষমতা কিন্তু ব্যয় হচ্ছে না, পুরো 0, কোনো ক্ষমতা ব্যয় হচ্ছে না, পুরো 0। তাহলে পিওর ইন্ডাকটেন্স আর পিওর ক্যাপাসিটেন্সকে আমরা কি বলতে পারি? পিওর ইন্ডাকটেন্স আর পিওর ক্যাপাসিটেন্সকে আমরা কি বলতে পারি? এদের মধ্যে প্রবাহিত কারেন্টকে আমরা কি বলবো? ওয়াটলেস কারেন্ট। তাহলে পিওর ইন্ডাকটেন্স আর পিওর ক্যাপাসিটেন্সের মধ্যে প্রবাহিত কারেন্টকে আমরা কি বলবো? ওয়াটলেস কারেন্ট। কারণ এদের মধ্যে এভারেজ পাওয়ার কত 0, এদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90, যার ফলে এদের মধ্যে পাওয়ার ফ্যাক্টর 0, তো এভারেজ পাওয়ার ইকুয়াল টু 0 ফর এসি কারেন্ট। এগুলো সবই হচ্ছে ফর এসি কারেন্ট। ক্লিয়ার করা গেছে? হ্যাঁ, এসি কারেন্ট ছাড়া তো হবেই। ক্লিয়ার হয়েছে? এতদূর ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে যদি ওয়াটলেস কারেন্ট যদি আমাকে দিয়ে থাকে, তাহলে আমি একমাত্র একটাই কথা বলবো যে পিওর ইন্ডাকটেন্স আর পিওর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স কত হয়ে থাকে? 90। তো যার কারণে এভারেজ পাওয়ার ইকুয়াল টু Vrms ইনটু cos phi। তো cos phi ভ্যালু যদি নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে, তাহলে আমি এতক্ষণ কি বললাম যে কেন ওয়াটলেস কারেন্টটা হলো। ওয়াটলেস কারেন্ট এই কারণে হলো যাতে ফেজ ডিফারেন্স হচ্ছে পিওর ইন্ডাকটেন্স পিওর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স হচ্ছে কত? 90। তাহলে ফেজ ডিফারেন্স যদি 90 হয়ে থাকে, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কত? 0। পাওয়ার ফ্যাক্টর যদি 0 হয়ে থাকে তাহলে এভারেজ পাওয়ারও কত হবে? 0। তাহলে এভারেজ পাওয়ারও কত হবে? 0। এতটুকু ক্লিয়ার? নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে কি? চোক কয়েল। চোক কয়েল কি বলতে চাইছে? আমরা আমাদের এই যে ঘরে যে টিউবলাইট, ফ্যান, এগুলো সব যে জ্বলে, যত সব টিউবলাইট আছে, এদের মধ্য দিয়ে এদের ক্ষেত্রে দেখবে, বিশেষ করে তুমি টিউবের ক্ষেত্রে যদি দেখো, সাইডে একটা চোখ লাগানো থাকে টিউবের নিচে। এখনকার দিনে তো এলইডি সব চলে এসছে, ভিতরে সার্কিটের মতো হয়ে গেছে, কিন্তু আগেকার দিনে যখন টিউবগুলো থাকতো তার টিউবের নিচে একটা মানে কাঠের একটা বাটাম থাকতো, ওই বাটামের উপরে কি থাকতো? একটা চোখ একটা লাগানো থাকতো, তাকে আমরা চোখ বলবো। যদি কারোর ঘরে যদি থাকে তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে। তাহলে ওই জিনিসটা চোখ, তাহলে ওই চোখের কাজটা কি আমরা ওটা দেখব। তাহলে এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? চোক কয়েল জিনিসটা কি? আমাদের একটু জিনিসটা শোনো, যে ইন্ডিয়ান ভোল্টেজ হচ্ছে কত? 220 ভোল্ট। আমাদের ঘরে যে বাল্বগুলো জ্বলে থাকে সেগুলো হচ্ছে কি? সেগুলো বাল্ব বা টিউব, ধরে নাও টিউব, এগুলো হচ্ছে কি? মার্কারি ভেপার ল্যাম্প। এগুলো হচ্ছে মার্কারি ল্যাম্প। এগুলো কি হয়ে থাকে না, এগুলো 220 ভোল্টের নিচেও জ্বলে থাকে। এগুলো বিলো 220 ভোল্টের নিচে জ্বলে। এগুলো কি হয়? বিলো 220 ভোল্টে জ্বলতে থাকে। তাহলে এগুলো যদি বিলো 220 ভোল্টে যদি জ্বলে থাকে, এদের মধ্যে সবসময় ভোল্টেজ সমান থাকে না, এদের মধ্যে সমান থাকে না। তাহলে বাল্ব তো কি করবে? আপ ডাউন করবে। তাহলে এদের মধ্যে কি করে আমরা একই ভোল্টেজ ফ্লো করাবো? একই ভোল্টেজ মানে হচ্ছে কি? পোটেনশিয়াল। একই পোটেনশিয়াল ফ্লো করাবো, তো টিউবটা সবসময় চলবে। কি করে সম্ভব? দেখো, টিউবের মধ্যে কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। আচ্ছা, তাহলে টিউবের সাপোজ ধরে নাও টিউবের মধ্যে সামথিং কোনো রেজিস্ট্যান্স আছে, যে কোনো কন্ডাক্টরের মধ্যে রেজিস্ট্যান্স অবশ্যই থাকে। তাহলে আমার কি করা উচিত?
আমার করা উচিত কি না তার মধ্য দিয়ে আমি কি করব, যদি তার মধ্য দিয়ে যদি আমি তাহলে রেজিস্ট্যান্স কি করবে, তার মধ্য দিয়ে যদি আমি রেজিস্ট্যান্স যদি লাগিয়ে দিই, টিউবের মধ্যে কি আছে রেজিস্ট্যান্স আছে, তাহলে এই রেজিস্ট্যান্স যদি আমি লাগিয়ে দিই তাহলে আমি কি দেখব, এই রেজিস্ট্যান্স কি করবে না এই রেজিস্ট্যান্স এর ভেতর দিক দিয়ে যে কারেন্ট যাবে এই কারেন্টটাকে কি করবে, কিছু পরিমাণ হলেও অপচয় করবে, কারেন্টটাকে কি করবে, কিছু পরিমাণ হলেও অপচয় করবে। তাহলে কারেন্টকে যদি অপচয় করে তাহলে কারেন্টকে আমরা সাশ্রয় করতে পারবো কি, পারবো। তাহলে এই রেজিস্ট্যান্সের দ্বারা কিছু পরিমাণ ক্ষমতা কি হচ্ছে, ব্যয়িত হচ্ছে। কি পরিমাণ ক্ষমতা না রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এভারেজ পাওয়ার ইকুয়ালটা আমি কি পড়েছি না ভি আরএমএস ইনটু আই আরএমএস ইনটু cos ফাই। তাহলে cos ফাই ইকুয়াল টু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কত হয়ে থাকতো 1 মনে পড়ে, তাহলে ভি আরএমএস ইনটু আই আরএমএস ইনটু 1, তো কত পেলাম ভি আরএমএস ইনটু আই আরএমএস, ভি আরএমএস ইনটু আই আরএমএস। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিক দিয়ে একটা পাওয়ার ব্যয়িত হচ্ছে। তাহলে এই পাওয়ার যদি ব্যয়িত হয়, যদি আমি রেজিস্ট্যান্স লাগাই তাহলে কি দেখব, যদি আমি রেজিস্ট্যান্স লাগাই তাহলে আমি কি দেখব, রেজিস্ট্যান্স লাগিয়ে দিলে কিছু পরিমাণ পাওয়ার কমে যাবে, কিছু পরিমাণ পাওয়ার কমে গেলে কি হবে, জ্বলে উঠবে। কিন্তু এরকম পিওর রেজিস্ট্যান্স যদি পাওয়ার কমাতে থাকে তাহলে এদিকেও তো পাওয়ার নষ্ট করছে, তাহলে এদিকেও যদি পাওয়ার নষ্ট করে থাকে তাহলে রেজিস্ট্যান্স কি করবে, কারেন্টটাকে ফ্লো হতে দেবে না, বাধা। তো রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি বাধা। তো টিউব লাইট কি চাইছে, কম ভোল্টেজে জ্বলতে, বিলো 220 ভোল্টে জ্বলতে চাইছে। তাহলে রেজিস্ট্যান্স যদি কারেন্টটাকে যদি পাঠাতে যদি না দেয় তাহলে টিউব তো আরোই জ্বলবে না। পাওয়ার একদিক দিয়ে কমতে থাকছে, উপরন্তু রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজের পরিমাণও অবশ্য কমতে আছে। কেন না কারেন্টটাকে পাঠাতে দেবে না। রেজিস্ট্যান্স কি চায়, কারেন্ট আর পটেনশিয়াল যেন সেম ফেজে থাকে, তাহলে এ যদি পাওয়ার কমাতে থাকে তাহলে আমি পাওয়ারটাকে সাশ্রয় করতে পারলাম না, উপরন্তু এখানটায় আমি ভোল্টেজটাকেও ড্রপ করিয়ে দিলাম। তাহলে কি করা যাবে, তখন টিউব লাইটের সাপেক্ষে আমি কি দেখলাম না, যদি রেজিস্ট্যান্স আমি লাগাই, সে কি করলো পটেনশিয়ালকে সেম ফেজে নিয়ে, রেজিস্ট্যান্স কি করবে, কারেন্টের সাথে পটেনশিয়ালকে সেম ফেজে নিয়ে আসবে। তাহলে পটেনশিয়াল কি হলো, যে পটেনশিয়াল ছিল সে কি ড্রপ করবে। কিন্তু এতটা যদি ড্রপ করে যায় তাহলে টিউবলাইট কি করে জ্বলবে। তখন কি করা হলো, তখন ধরো এই টিউবলাইট, তাহলে এই টিউবলাইটের সাথে কি গেলাম, রেজিস্ট্যান্স সাপোজ লাগালাম। তাহলে রেজিস্ট্যান্স যদি লাগাই তাহলে এই কি করলো, পটেনশিয়ালকে ড্রপ করালো, সেম ফেজে নিয়ে এলো, ড্রপ করানোর পর আমি কি করলাম, ইন্ডাকটেন্স একটা লাগিয়ে দিলাম। ইন্ডাকটেন্স কি করবে, দেখো জিনিসটা হচ্ছে কি, কারেন্ট ফ্লো হচ্ছে আই, রেজিস্ট্যান্স কি করলো, পটেনশিয়ালকে সেম ফেজে নিয়ে এলো। এরপরে যদি আমি ইন্ডাকটেন্স লাগিয়ে দিই তখন ইন্ডাকটেন্স কি বলবে না, পটেনশিয়াল আমার রেসপেক্টে 90 ডিগ্রি কোণে থাকবে। তখন ইন্ডাকটেন্স কি করলো, পটেনশিয়ালকে 90 ডিগ্রি কোণে পাঠিয়ে দিল, কারেন্টের রেসপেক্টে 90 ডিগ্রি কোণে এগিয়ে দিল, লিড করিয়ে দিল। কারেন্টের রেসপেক্টে পটেনশিয়ালকে 90 ডিগ্রি কোণে লিড করে দিল কে, ইন্ডাকটেন্স। এবারে দুজনে যখন একসাথে আছে তখন কি বললো, তখন ওদের মধ্যে কি হলো,
যে আমি তো সেম ফেজে রাখতে চেয়েছি, তুমি তো 90 ডিগ্রি কোণে এগিয়ে দিতে চেয়েছো, না হবে না। তাহলে আমি কি করব, এদের একটা নিট পোটেনশিয়াল আমি একটা দিয়ে দেবো। তাহলে এল আর আর এর জন্য একটা আমি নিট পোটেনশিয়াল পেলাম। তাহলে যে রেজিস্ট্যান্স বলছিল যে আমার কারেন্ট সেম ফেজে থাকবে, ইন্ডাকটেন্স বলছিল 90 ডিগ্রি কোণে থাকবে, দুজনের কম্প্রোমাইজের জন্য নিট পোটেনশিয়াল একটা মিডে কোথাও একটা পেয়ে গেল। তাহলে কতটা এখনো পোটেনশিয়াল কতটা গেইন করছে, ফাই কোণে গেইন করছে, এখনো পোটেনশিয়াল কি হচ্ছে, ফাই কোণে গেইন করছে। তাহলে রেজিস্ট্যান্সের জন্য পোটেনশিয়াল আমি কমাতে পারলাম, আর ইন্ডাকটেন্সের জন্য সামান্যটুকু হলেও বাড়াতে পারলাম। তাহলে কতটা পোটেনশিয়াল আমি সাশ্রয় করেছি, এই পরিমাণ পোটেনশিয়াল আমি সাশ্রয় করেছি। কেবলমাত্র এইটুকু পোটেনশিয়ালের জন্য আমি কি করতে পারলাম, কারেন্টটাকে জ্বালাতে পারলাম। কেবলমাত্র এইটুকু পোটেনশিয়ালের জন্য টিউবটাকে আমি জ্বালাতে পারলাম। তো টোটাল সার্কিটটা কি হয়ে গেছে এখন, এলআর সার্কিট। তো এলআর সার্কিটের ক্ষেত্রে এভারেজ পাওয়ার ইকুয়াল টু কত হয়ে থাকে না, আইআরএমএস ইনটু ভিআরএমএস ইনটু cos phi। IRMS into VRMS equal to into cos phi। तो IRMS into VRMS into cos phi equal to কি হয়ে থাকে না, cos phi equal to হচ্ছে R by Z। cos phi equal to কত, R by Z। ক্লিয়ার করেন? তাহলে Z equal to কত হয়ে থাকে না, IRMS into VRMS into R by root over কি লিখবো, XL square plus R square, XL square plus R square। তাহলে রেজিস্ট্যান্সটাকে আমি এবারে কি করব না, রেজিস্ট্যান্সটাকে আমি কি করব, যে যদি আমি ম্যাক্সিমাম পোটেনশিয়াল আমি যদি পাঠাতে পারি, তাহলে আমি কি টিউবটাকে জ্বালাতে পারবো। তাহলে ম্যাক্সিমাম পোটেনশিয়াল যদি আমাকে পাঠাতে হয়, তাহলে পোটেনশিয়ালকে আমাকে কি করতে হবে, গেইন করাতে হবে। তাহলে পোটেনশিয়ালকে আমাকে কি করতে হবে, গেইন করাতে হবে। তাহলে পোটেনশিয়ালকে গেইন করানোর জন্য কি করলো, এক্সএল এর ভ্যালুটা কি করলো, বাড়িয়ে দিলাম। এক্সএল এর ভ্যালুটা কি করলাম, বাড়িয়ে দিলাম, ভেরি ভেরি লার্জ করে দিলাম। এক্সএল এর ভ্যালুটা ভেরি লার্জ করে দিলাম। রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি করলাম, কমিয়ে দিলাম, ভেরি স্মল করে দিলাম, ভেরি স্মল করে দিলাম। ক্লিয়ার? তাহলে এক্সএল এর ভ্যালুটা ভেরি লার্জ করে দিলাম, আর এর ভ্যালুটা কি করলাম, ভেরি স্মল করে দিলাম। আচ্ছা, এবারে দেখো আচ্ছা, আটটাকে নিচে যদি ডিভাইড করে দিই তাহলে কি হবে, তাহলে রুট ওভার অফ, আচ্ছা রুট ওভার অফ নয়, 1 বাই রুট ওভার এক্সএল বাই আর এর হোল স্কয়ার প্লাস 1। তাহলে এক্সএলটা যদি ভেরি লার্জ হয়ে থাকে, প্রায় ধরে রাখো ইনফাইনাইট, আর আরটা যদি খুব ছোট হয়ে থাকে, তাহলে ইনফাইনাইট বাই আর কত হবে, ইনফাইনাইট। তাহলে 1 বাই রুট ওভার ইনফাইনাইট প্লাস 1। তাহলে ইনফাইনাইটের সাথে সামথিং যোগ মানে কি, ইনফাইনাইট হবে, তার রুট মানে কি, ইনফাইনাইট হবে। তাহলে 1 বাই ইনফাইনাইট মানে কত হবে, তাহলে 1 বাই ইনফাইনাইট ইজ ইকুয়াল টু কত হয়, 0। 1 বাই ইনফাইনাইট ইজ ইকুয়াল টু কত হয়, 0। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এইটাই আমাদের কি ছিল, cos phi। তাহলে এটাই আমাদের কি ছিল, cos phi। তাহলে এভারেজ পাওয়ার ইকুয়াল টু আমি কত পেলাম, 0। তাহলে এভারেজ পাওয়ার ইকুয়াল টু কত, 0। এটা গুণের আকারে ছিল, সবগুলো কি আকারে ছিল, গুণের আকারে ছিল। তাহলে এখানটায় এতদূর পর্যন্ত লিখে রাখো, IRMS ইনটু VRMS ইকুয়াল টু আলটিমেট আমি কত পেলাম, 0। আলটিমেট আমি কত পেলাম, 0। প্রায় পুরোপুরি 0 না, 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু প্রায় 0। ক্লিয়ার? তো আমরা কত পেলাম, পাওয়ার এভারেজ আমি কত পেয়েছি। এলআর সার্কিটে আমি কি দেখতে পাচ্ছি, যে এখানকার দ্বারা পাওয়ারের পরিমাণ খুবই কম, পাওয়ার খুব কম পরিমাণে খরচ হচ্ছে, টিউব লাইটও আমি জ্বালাতে পারছি। তাহলে আমি কোন সার্কিটটা ইউজ করব, এলআর সার্কিট ইউজ করব। তাহলে এলআর সার্কিটের জন্য আমি ফিউচারে পাওয়ার আমি সেভ করতে পারলাম, উপরন্তু বর্তমানে টিউবও আমি জ্বালাতে পারলাম। ক্লিয়ার? তাহলে রেজিস্ট্যান্সের জন্য আমি কি রেখেছিলাম না, রেজিস্ট্যান্সের জন্য সেম ফেজ হয়ে গেছিল। ইন্ডাকটেন্স কি করলো, কিছুটা পরিমাণ গেইন করালো, কিছুটা পরিমাণ
গেইন করানো, যত ইন্ডাকটেন্স আমি বাড়াতে থাকবো তত পরিমাণে গেইন করতে থাকবো। তাহলে এইটুকুর জন্য কারেন্টটা কি হচ্ছে, জ্বলতে থাকছে। তাহলে যতই আমি ইন্ডাকটেন্সের ক্ষেত্রে যতই আমি বাড়াতে পারবো ততই আমি কি দেখতে পাবো, ততই বাড়বে, ততই কি হবে, বাড়তে থাকবে। তার পোটেনশিয়াল তত কি বাড়তে থাকবে, পোটেনশিয়াল। তার ততই যদি পোটেনশিয়াল বাড়তে থাকে তাহলে আমি টিউবলাইটটাকে ইজিলি জ্বালাতে পারবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্ত থাকলো। নেক্সট যেটা আসবে, নেক্সট যে ক্লাসটা করব সেটা হচ্ছে এলসিআর এর উপর। তোমরা কিন্তু আমি বলে রাখি, তোমরা অবশ্যই এলআর আর সিআর এই দুটো অবশ্যই পড়ে রাখবে। ঠিক আছে।